নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণের কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের ধাতুকথা আলোচনা ক্লাস। মঙ্গলক। উপাসক শুরু করেন। बनते আজকে 2 নম্বরে অনাগতার মন ধর্মসমূহ। অনাগতার মনাধম্ম এক মনোদ্বারা বর্তন চিত্ত 29 কামবচর সংস্কারী চিত্ত 11 ব্যবস্থাপন চিত্ত 2 ঋদ্ধিপাত ও 2 অপ্রমেয় বৃত্ত 49 চৈতসিক। বলতে এখানে 29 কামবচর সংস্কারী চিত্ত আসছে। আগেটা তো মনে হয় ওইখানে ওরা হিসাব দিচ্ছে যে 19 কামবচর সংস্কারী চিত্ত না, তাহলে আমরা আগেটাতে পাইছিলাম যে কামবচর সংস্কারী চিত্ত 6টি। অনাগত আরম্ভন ধর্মসমূহ, এটাই তো 19-2 মানতে। হ্যাঁ, ওইটা 19-2 মানতে। হ্যাঁ, উপাসক পুরোটা গেছে কিনা দেখেন। আচ্ছা। অভিধানের পট্টানুক দাতকতা বিভঙ্গ ন্যায়ের সূক্ষ্ম বিষয় অনুযায়ী যে চিত্ত জ্যোতিষগুলো অনাগত ভবিষ্যৎ আরম্ভকে গ্রহণ করে, চিত্তের গণনা মোট 29টি চিত্ত। মনোদ্বারাবর্ত চিত্ত একটি, এটি হলো মনোদ্বারা আবর্তক চিত্ত, যে কোনো অনাগত আরম্ভকে পর্যবেক্ষণ বা গ্রহণ করতে পারে। আচ্ছা, কামবচর সংস্কারী চিত্ত 6টি। শোভন চিত্রের 8টির মধ্যে সংস্কারিক এবং অসংস্কারিক মিশ্রণে নির্দিষ্ট 6টি সংস্কারী চিত্ত অনাগত বিষয়কে গ্রহণ করতে পারে।
এখানে মধ্যে 6টি না এসে দিছে ওরা, 8টি মধ্যে 6টি। এখানে সশস্ত্র চিত্তের মধ্যে সুবঞ্চিত 8টির মধ্যে সশস্ত্রিক এবং অসংস্কারিক মিশ্রণে নির্দিষ্ট 6টি। তো এখানে 4টি না সশস্ত্রিক হয়, এখানে 6টি কোত্থেকে পেল? কামবাচক সংস্কারিক সুবঞ্চিতের মধ্যে এটা কুশল করে 2টি মিলে দিছে, এটা ছাড়া তো আর সংস্কারিক হওয়ার কোনো কথা নাই। হ্যাঁ, এগুলো ছাড়া আর তো সংস্কারিক হওয়ার কোনো ব্যাপার নাই। না ব্যাপার নেই তো, সেটা বলতেছি। যে জিজ্ঞেস করে ফেলি, দেরি করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করলে ভালো হবে, এখানে তো বলিস। আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন মধ্যে? হ্যাঁ দেখেন। ও আচ্ছা, অভিধর্মের গাণিতিক হিসাব এবং কামবাচক চিত্তের অনুযায়ী আপনার পর্যবেক্ষণ সঠিক। কুশল চিত্তে সশস্কারী 4টি হওয়ার কথা, তবে পুরো কামবাচক চিত্তের সামগ্রিক কাঠামো হিসাব করলে মোট সশস্কারী চিত্র সংখ্যা 6টি হয়। এবং কেমনে 6টি হয়, এটা তো বাক্য হলো না। কাছে কামবাচক চিত্ত মোট 54টি। হ্যাঁ ঠিক আছে, 3 ভাগে ভাগ করে সশস্কারী প্ররোচনা বা চেষ্টা সাপেক্ষ চিত্ত হিসেবটি বের করা হয়। 54 3 ভাগে ভাগ করছে বলতেছে। আচ্ছা, অকুশল চিত্ত মোট 12টি, এর মধ্যে লবণ চিত্ত 8টির মধ্যে 4টি অসংস্কারিক এবং 2টি সসংস্কারিক। এইখানে বলতে ওরা ওই নিচে আর কি সসংস্কারিক মধ্যে এখানে সমস্য দমস্য বেদের নিচে মনে হয়। আচ্ছা, 6টি সসংস্কারিক চিত্ত, কারণ এখানে ওই বিপ্রযুক্ত সম্প্রযুক্ত মধ্যে ওই কারণে মনে হয় ই করছে আর কি। না এটা পুরো পড়েন, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ না, এটা পর্ব পুরো অবশ্যই আমি বলতেছি আর কি। মোট 12টি, এর মধ্যে লবণোচিত 8টির মধ্যে 4টি অসংস্কারিক এবং 2টি সসংস্কারিক। দেশমূল চিত্ত 2টির মধ্যে 1টি অসংস্কারিক ও 1টি সসংস্কারিক। এখানে মোট সসংস্কারিক চিত্ত 2 + 1 3টি। কোথায় লবণের মধ্যে মহাকুশল কামবাচক কুশল চিত্ত, এখানে সমনস্য উপেক্ষা ভেদে 4টি অসংস্কারিক এবং 4টি সসংস্কারিক চিত্ত রয়েছে। তাহলে এখানে সসংস্কারিক চিত্ত 4টি। মহাবিপক্ষ মহাক্রিয়া চিত্ত মোট 8টি করে 16টি। এদের কাঠামো মহাকুশলের মতো, প্রতিটিতে 4টি করে সসংস্কারিক থাকে। 6টি সংখ্যাটি কিভাবে আসে? আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন কুশল ও অকুশল 2টি বললে তো সংখ্যাটা আরো বেশি হওয়ার কথা, 7টি। তবে 6টি আসার মূল 2টি সুনির্দিষ্ট গাণিতিক কারণ রয়েছে। কারণ 1, কেবল লবমূল ও মহাকুশল মিলিয়ে, কেবল লবমূল ও মহাকুশল মিলিয়ে যদি আপনার পাঠ্যসূচিতে দশমূলকে বাদ দিয়ে শুধু লবমূল চিত্তে 2টি সসংস্কারিক এবং মহাকুশল চিত্তে 4টি সসংস্কারিক একসাথে হিসাব করা হয়ে থাকে, তবে 2, 4, 6 6টি।
তাহলে বিপাক আর ক্রিয়া এখানে আসে নাই, কারণ বিপাকটা তো বানতে আমরা পড়তেছি কি অনাগত পড়তেছি না বানতে অনাগত আরম্ভন, পরে যেতে আমরা। অনাগত আরম্ভন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কারণ 2 অহেতুক বা অন্য সংস্কার বাদ দিয়ে মহাবিপাক ক্রিয়ার অংশ গঠন। অনেক সময় অভিধর্মে নির্দিষ্ট শ্রেণীকরণে অকুশল অংশের 3 সংস্কারিক, লোভমূলের 2, দেশমূলের 1 এবং স্বরূপ বা ক্রিয়া চিত্তের নির্দিষ্ট 3টি সংস্কারিককে একত্রিত করে মোট 6টি সংস্কারিক চিত্তের একটি বিশেষ দল গঠন করা হয়। কিন্তু কুশল বা ক্রিয়া চিত্তের নির্দিষ্ট, এখানে তো লাগছে সমস্ত প্রেক্ষাপটে 4টি অসংস্কারিক এবং 4টি সংস্কারিক চিত্ত রয়েছে। আচ্ছা, এটা ইয়ে করেন, উল্টা পাল্টা লাগতেছে পুরানা। হ্যাঁ বান্ধব হিসাবটা তো মিলতেছে না, ও যেভাবে দিছি হিসাব না, একটু পরে শেষ করে ফেলি, তারপর দেখবো মিলে দেখবো। উপরেরটা পুরো পড়েন, প্রথমে দিছি যে এটা, হ্যাঁ আগেরটা পড়েন আবার। আচ্ছা, কামবচর সংস্কারী চিত্ত 6টি, কামবচর সুবল চিত্তের 8টির মধ্যে সংস্কারিক এবং অসংস্কারিক মিশ্রণে নির্দিষ্ট 6টি সংস্কারী চিত্ত অনাগত বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। অনাগত বিষয়কে, সেটাই আমি বলছিলাম একটু আগে মানতে। তাহলে এখানে অনাগত বিষয় আমাদের চিন্তা করতে হবে, কোন কোন অনাগত বিষয় হতে পারে। লোকমূলকটা ঠিক আছে, দেশমূল ঠিক আছে, এখান থেকে তার 3টে বের হলো। আর ওই মহাকুশল থেকে ওইখানে তো 3টা 4 কথা, সমস্য, তারপর উপেক্ষা সব মিলিয়ে বানতে কুশলে। অনাগত তাহলে বিষয়গুলো সেখান না থেকে 3টে, বুঝলে তো ওই আলম্বন কিভাবে গ্রহণ করতেছে না করতেছে এগুলো বুঝারও উপায় নাই তো। হ্যাঁ বানতে, তাহলে 8টির মধ্যে আচ্ছা পড়ে যাই। কাবচর সুবল চিত্তের 8টির মধ্যে সংস্কারিক এবং অসংস্কারিক মিশ্রণে নির্দিষ্ট 6টি সংস্কারী চিত্ত অনাগত বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। ব্যবস্থাপনা চিত্ত পাঠভেদে 2 বা এটি মূলত অনাগত আলম্বন গ্রহণের সমর্থ বিশেষ চিত্ত শ্রেণী, যেমন বোটাপ বা অন্যান্য ক্রিয়া ও যবন চিত্ত। চৈতসিক হিসাব 50টি চৈতসিক, 2টা বাদ গেছে, অপ্রমেয়, 2টি ঋদ্ধিপাদ বা অকুশল বিশেষ চৈতসিকগত উপাদান এবং 2টি অপ্রমেয় করুণা মুদিতা। কারণ অপ্রমেয় চৈতসিকের আলম্বন হলো সত্য প্রজ্ঞপ্তি, কোন অনাগত পরমার্থ ধর্ম নয়। ফলে হিসাবটি দাঁড়ায় 50-2 অপ্রমেয় 50টি চৈতসিক 52। আচ্ছা, তাহলে স্কন্ধ আয়তন ধাতুর মাধ্যমে প্রকাশ 4-2। আচ্ছা, এখানে চৈতসিকের অন্তর্ভুক্ত বেদনা 2 সংজ্ঞা স্কন্ধ, 50টি চৈতসিকের অন্তর্ভুক্ত সংজ্ঞা 3 সংস্কার স্কন্ধ, অবস্থিত 48টি চৈতসিক, 4 বিজ্ঞান স্কন্ধ, 29টি চিত্ত, দ্রষ্টব্য রূপ স্কন্ধ এখানে অনুপস্থিত। আয়তন 2টি, 1 মনায়তন, 29টি চিত্ত, সমষ্টিগত ভাবে মনায়তন 29 সমালোচনা। আচ্ছা, ধর্মধাতু 50 চৈতসিকের সমন্বয়ে গঠিত পরমাত্ম ধর্ম উপসংহার। অনাগত আরম্ভন ধর্মগুলোর ক্ষেত্রে অরূপী ধর্ম
সক্রিয় থাকে বলেই রূপস্কন্ধ বা পঞ্চদ্বারের রূপায়তন রূপধাতুগুলো বাদ পড়ে, ফলে কেবল 4টি নামস্কন্ধ, 2টি নামায়তন। আচ্ছা, এটা তো স্কন্ধের বিষয়টা বলা হচ্ছে এখানে। না, প্রথমটাতে তেমন পাইলাম না বলতে, দ্বিতীয়টাতে গিয়ে আচ্ছা, যদি আপনার পাঠ্যসূচিতে দশমূলক বাদ দিয়ে শুধু লোমল চিত্রের 2টি সংস্কারিক এবং মহাকর্ষ চিত্রের 4টি সংস্কারিক একসাথে হিসাব করা হয়ে থাকে, তবে 6টি হয়। মনে মনে প্রশ্নটা বলা, মহাকর্ষ চিত্রের 4টি সংস্কারিক কেমন হয়? না, সংস্কার ঠিক আছে, এখানে তো মহাকর্ষের মধ্যে উপেক্ষা সহগত সহ 4টি, তাইলে এখানে দশম বাদ দিছে মনে হয়। তাইলে ওটা তো কি হলো না, আরেকবার পড়বো? হ্যাঁ, পড়বো, আরেকবার দেখি, দাঁড়া। কনফিউজড হবার কথা, সে নিজে কনফিউজড। কারণ এখন সে কি বলছে জানেন? লাস্ট টাইম যেটা বুঝলাম, সে বলছে যদি এই বইতে যদি দশমূলতা না থাকে, তাহলে লঘুমূলের 2টি আর মহাকর্ষের 4টি, 6টি। তা না হলে দশমূল হিসাব করা হয়, ওইখানে 3টি আর ওদিকে মহাকর্ষ থেকে 3টি হিসাব করতেছে সে। তো তাহলে আমরা তো দিই না, এগুলো তো সে নিজে বাইর করছে 6। আবার দিয়েছি, দেখেন। বাদে দেখি। এই সূত্র বর্ষণ করে চিত্ত চৈতসিক এবং নাম রূপের একটি জটিল বিশ্লেষণ কাঠামো। এখানে অনাগত আলম্বন, অর্থাৎ যা ভবিষ্যৎ ঘটবে তা আলম্বন বা বিশ্লেষণ করার প্রক্রিয়া এবং তার সাথে সম্পর্কিত চিত্ত চৈতসিক তুলে ধরা হয়েছে। আচ্ছা, অনাগত আলম্বন কি ও গ্রহণ হয়? অভিধর্মে আলম্বন বিষয়ে কালভেদের প্রকার, অতীত, বর্তমান এবং অনাগত বিষয়, ভবিষ্যৎ। অনাগত আলম্বন কি? যে রূপ বেদনার সঙ্গে সংস্কার বা জ্ঞান এখন উৎপন্ন হয়নি কিন্তু ভবিষ্যৎ উৎপন্ন হবে, এমন বিষয়কে যখন কোন চিত্ত তার আলম্বন বা আলম্বন হিসেবে গ্রহণ করে, তাকে অনাগত আলম্বন বলে। কোন বিষয়গুলো অনাগত আলম্বনের অন্তর্ভুক্ত। ভবিষ্যতের ঘটনা বা রূপ নাম। আপনি ভবিষ্যতে কোন স্থানে যাবেন, কোন দৃশ্য দেখবেন বা কোন অভিজ্ঞতা লাভ করবেন, এই চিন্তা বা প্রজ্ঞা। ভবিষ্যতের কর্মফল বা বিপাক। ভবিষ্যতে ভালো বা মন্দ কর্মের কারণে কি ফল হতে পারে তা নিয়ে চিন্তা বা মনন। অভিজ্ঞা জ্ঞান বা অনাগত অংশ জ্ঞান।
বৃদ্ধিপ্রাপ্ত বা জ্ঞানী ব্যক্তিরা তাদের ঋদ্ধিপাত বা অভিজ্ঞতা বা প্রজ্ঞার সাহায্যে ভবিষ্যতে কি করবে তা প্রত্যক্ষ অবলম্বন করেন। ভবিষ্যতের কুশল বা অকুশল ভাব, ভবিষ্যতে কোন দান বা ভাবনা করবেন বলে সংকল্প করা অথবা কোনো অকুশল চিন্তার পরিকল্পনা করা এভাবে গৃহীত হয়। পঞ্চদ্বার: চোখ, কান, নাক, জিহ্বা, কায় কেবল বর্তমান রূপ শব্দ আদি গ্রহণ করতে পারে, কিন্তু মনোদ্বার অতীত, বর্তমান, অনাগত এবং প্রজ্ঞপ্তি কালমুক্ত সব বিষয়কে অবলম্বন করতে পারে। এটাই তো ডেঞ্জারাস। সুতরাং অনাগত অবলম্বন কেবল মন দ্বারা বা বর্জিত চিত্ত এবং তার পরবর্তী যবন চিত্তগুলির মাধ্যমে গৃহীত হয়। তার পরবর্তী চিত্তগুলোর মধ্যে গৃহীত হয়। এটা ঠিক আছে। 2 সমীকরণের পার্ট বাই পার্ট বিস্তারিত বিশ্লেষণ। এখন আপনার প্রদত্ত সমীকরণের প্রতিটি শব্দ বা উপাদানের গঠন বোঝা যাক। ধর্মসমূহ, এখানে ধর্ম বলতে বাস্তব অস্তিত্ব সম্পন্ন নাম রূপের উপাদানগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এই প্রক্রিয়ায় যে চিত্ত চৈতসিক উপাদানগুলোর সমাবেশ ঘটে তাদের একত্রে ধর্মসমূহ বলা হয়েছে। এই প্রক্রিয়ায় যে চিত্ত চৈতসিক উপাদানগুলোর সমাবেশ ঘটে তাদের একত্রে ধর্মসমূহ বলা হয়েছে। 2. একটি মনোদ্বারাবর্জিত চিত্ত। মনোদ্বারে যখন অনাগত বিষয় বা কোন ভাবনা উপস্থিত হয় তখন পঞ্চদ্বারের আবর্জনের পরিবর্তে একটি মনোদ্বারা বা আবর্জিত চিত্ত কাজ করে। এটি গ্রহণ করার জন্য মনোদ্বার উন্মুক্ত করে। 3. 29টি কামচার সংস্কারী চিত্ত। মূলত 4টি 5টি 12 5 17টি। তবে তারপরে তো এখানে মনে করেন স্কন্ধ দেখানো হয়েছে যে 4, এখানে কিন্তু স্কন্ধ 5, কারণ রূপও তো অনাগত আলম্বন হতে পারে। রূপও কেন বাদ যাবে? এখানে চিত্তের বিষয়ের মধ্যে চিত্ত বিষয় তো রূপ তো আসার কথা নয়। চিত্তের বিষয় ঠিক আছে, চিত্ত রূপকে অনাগত রূপকে আলম্বন করতে পারে না। ওইটা দিয়ে তো বলতে অনাগত আসবে না তো, রূপটা দিয়ে অনাগত কি আসবে? অনাগত রূপ তো আসবে না, কিন্তু রূপকে তো হ্যাঁ, ওইটা আলম্বন হতে পারে, কিন্তু তো চিত্ত দ্বারা ওইটা ইয়ে হবে বলতে মনোদ্বার দিয়ে। হ্যাঁ, রূপকে আলম্বন সরাসরি করতে ওভাবে তো হচ্ছে না আসলে, এটা তো মনের। সে কারণে জানা যায় বলতে। আচ্ছা, এখানে সে তো একটু করে বুঝে নিতে হবে। 29টি কাম আছে সংস্কার চিত্ত তো আসে না বলতে এখানে পুরো ইয়েতে পরে যান, 29টি কাম। এটা একটু পরে যান না। হ্যাঁ, ভবিষ্যতের কোন বিষয়কে অবলম্বন করার সময় যদি চেতনার প্ররোচনা বা চিন্তার সাহায্যে গৃহীত হয় তবে এই চিত্তগুলো কাজ করে। সংস্কারিক প্ররোচনা সাপেক্ষ চিত্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত অকুশল সংস্কারিক 5টি। আচ্ছা, এখানে একটু দেখে নি। লঘুমূল 3টি, দশমূল 1টি ইত্যাদি ভেদে। ঠিক আছে। মহাকুশল সংস্কারী 8টি, মহাবিভাগ সংস্কারী 4টি মনোদ্বারে তদারম্বন হিসেবে কাজ করতে পারে। মনোদ্বারে তদারম্বন হিসেবে কাজ করতে পারে। ওই লঘুমূল 5টি না, এখানে তো ভুল করছে বন্ধু সে।
দেশমূল দুটি হবে করতে গেলে, দেশমূল তো একটি আছে যে। অকুশল সংস্কারিক লোহমূল চারটি পাঁচটি। আচ্ছা, এখানে তাহলে সে ইয়ে সহ যুক্ত করছে বলতে এখানে আপনার কি জানি উপেক্ষা সমাগত এটাও। আচ্ছা, মহাক্রিয়া সংস্কারিক চারটি অরহদের ক্ষেত্রে টিকা বিভিন্ন পাঠ্যান্তরে জবন ও অনুবন্ধী চিত্তের মোট ব্যাপ্তি হিসেবে 29টি কামাবচর সংস্কারী চিত্ত হিসাবটি আনা হয়েছে। ও আচ্ছা, তাহলে মূলত সংস্কার চিত্ত কয়টি হচ্ছে? 5টি, 5 9টি, 9 13, 13 17টি মানতে আর নাই না, ও কাগজ সংস্কার চিত্ত আর নাই তো মানতে। এখানে সে বলতেছে কি, টিকা বিভিন্ন পাঠ্যান্তরে জবন ও অনুবন্ধী চিত্তের মোট ব্যাপ্তি হিসেবে 29টি কামাবচর সংস্কারী চিত্রের হিসাবটি আনা হয়েছে। এখানে আপনার এটাও বাদ গেছে তো, ও মহাক্রিয়া সংস্কারিক, এটা তো অরহদের। এটা তো বাদ যাবে কেন? হ্যাঁ, বাদ যাবে কেন? সেটা লেখা হয় নাই তো। না, বলছি ওই চারটা তো আপনার ইয়ে হবে না, কি জানি যেহেতু এটা অনাগত, ওইটা দিয়ে তো ইয়ে হবে না। এটা কি এরপরে বলতো 29টি কাগজের সংস্কার চিত্র পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে শুধু 17টি। আচ্ছা, আবার দেখি, দাঁড়ান। 3 দ্বারা 12, 12 5 17। তাইলে ওই ভুল হয়েছে যে 19টি হবার কথা আছে তাইলে। তো 19 হলে আর দুটো খোঁজা গেল বলতে। দাঁড়ান, এখন সে বলতেছে বলতে এটা একটু বোঝার বিষয় আছে, বিভিন্ন পাঠ্যান্তরে জবন ও অনুবন্ধী চিত্তের মোট ব্যাপ্তি হিসেবে 29টি কামাবচর সংস্কার চিত্তের হিসেবটি আনা হয়েছে। আচ্ছা, একটু পরে নিচে বলা হচ্ছে 11টি অব্যাহত চিত্ত, 11টা অব্যাহত চিত্ত কোথায় ব্যবস্থাপন চিত্ত, সে অব্যাহত চিত্ত লিখে দিচ্ছে এখানে। 29 কামাবচর চিত্তের হিসাবটা একটু বাইর করে দাঁড়ান। দর্শক দেখেন 29 এই হিসাবটি বুঝতে হলে কামাবচর ভূমির সংস্কারিক প্ররোচনা বা চেষ্টা সাপেক্ষ চিত্রগুলোকে একত্র যোগ করতে হবে। আচ্ছা, 54টি অকুশল সংস্কারী চিত্ত 5টি, অকুশল চিত্ত মোট 12টি, লৌহমূলক 8টি, দেশমূলক 2টি, মহামূলক 2টি। এর মধ্যে সংস্কারী চিত্রগুলো হলো লৌহমূল সংস্কারী চিত্ত 4টি, সমূল 2টি, উপেক্ষা 2টি, দেশমূল সংস্কারী চিত্ত 1টি, দৌড় 1টি, মহামূল 2টি চিত্রের কোনটি সংস্কারী নয়। তাহলে ওখানে পাওয়া গেল 5টি। কামাবচর কুশল সংস্কারী চিত্ত 4টি, কামাবচর কুশল সংস্কারী চিত্ত 4টি, মহাকুশল চিত্ত মোট 8টি, 4টি অসংস্কারী, 4টি সংস্কারিক। কুশলের মধ্যে পুরোটা হিসাব করলেও 12টা মানতে। কুশলের মধ্যে ঠিক আছে, কিন্তু এটা 2 লিখে দিছি, এটা ঘুরে গেছে। কামাবচর কুশল সংস্কার চিত্ত 4টি, আবার মহাকুশল চিত্ত মোট 8টি, 4টি অসংস্কারী, 4টি সংস্কারিক।
29টা কোনো সমস্যাগত মতেই সংস্কার মিলতেছে না দুটি, তো। জ্ঞান সম্মত একটি, জ্ঞান বিরোধী একটি। আচ্ছা, উপেক্ষা সহগত সংস্কার দুটি, জ্ঞান সম্মত একটি, একটি। কামবাচক বিপাক সংস্কার চিত্ত 12টি। ইয়াটা দেখেন তো একদম নিচের একটা পেরা আছে যে অকুশল সংস্কারিক 5টি, মহাকুশল সংস্কারিক 4টি, কামবচর বিপাক সংস্কারিক 12টি। 12টি তো এখানে দুইবার লেখার তো কোনো এবং দরকার নাই। এবং ক্রিয়ার 8টি সংস্কার চিত্তাগত করা হয়। এখানে বলতে এটা বিপাক হয় না, হয় না। হয় নাই তো। মহাকুশল 4টি, বিভাগের 4টি হবে, 12টি করতে গেছো। হ্যাঁ, তারপরে কামবচর ক্রিয়া সংস্কারিক 8টি। ক্রিয়ার 4টি, তো 8টি 4টির আমার জায়গায় 4 এখানে বলে বানতে। 8টি। না, এটা পুরো ও পুরোই নিচে পড়ে হচ্ছে না। দিছে আর কি। হুম, হচ্ছে না। না, ওকে দিয়ে হবে না। ও ঘুরতেছে, অনেক প্রশ্ন করা হয়েছে ওকে, মিলাতে পারতেছে না সে কারণে। 19টি বলে দেখি না। 19টি বলতে বলতে ওই করতে টানা দিবে আর কি, দুইটা আরো। আমরা তো হিসাবে হিসাবে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি 17টি বলতে। এমনি বইতে বলতে, বইতে লুমুল চিত্রের মধ্যে আমরা 8টি আছে না, দ্বাদশ অকুশল চিত্রের মধ্যে 8টি হচ্ছে সমস্ত উপেক্ষা সহগত মিলে। যাই হোক, এটা নিয়ে আর ওইখানে বসে থেকে 4টি লাভ নাই, তাহলে সংস্কারী, এটা পরেরটা যান। না বসে লাভ নেই, বসে লাভ নেই বলতে। হ্যাঁ, ওইখানে 4টি সংস্কারী, আর দশমূল চিত্তে একটি 5টি, আর ওইখানে 3 4 12টা, 12 + 17টা ক্লিয়ারলি মধ্যে আমরা পাচ্ছি এখানে। বর্তমানটা ঠিক আছে কিনা দেখেন। বর্তমান কি? আচ্ছা, বর্তমানকে দিয়ে দিছে। না, দিয়ে দি নাই। আচ্ছা, বর্তমান আরম্ভ ধর্মসমূহ 10 বৃদ্ধি পঞ্চচিত্ত, 3 মনোধাতু, 1 মনোধাবর্তন চিত্ত, 2 ঋদ্ধিপাত, 2 অপ্রমেয়, 10 দ্বিপঞ্চ চিত্ত। দ্বিপঞ্চ বিজ্ঞান তো নাকি কুশল কুশলের পাঁচটা পাঁচটা। হ্যাঁ, মনোধাতু 3টা, মনোদ্বারাবর্তন চিত্ত, 1 মনোধাবর্তন চিত্ত, তারপরে 2 2 ঋদ্ধিপাত, ঋদ্ধিপাত, 2 অপ্রমেয়। তারপর এখানে 2 অপ্রমেয় ব্যতীত 50 চৈতসিক। এগুলো হচ্ছে যে মনোধাতু 3টি, বর্তমান আলম্বন। এখানে আমাদের মনোধাতু 3 আসছে আর কি, 3 নাকি। হ্যাঁ, তা তোমার ঠিক আছে নাকি? ঠিক আছে, এটা আর পড়তে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে 20-1 অন্তঃস্থিত ধর্মসমূহ। আচ্ছা, অন্তঃস্থিত ধর্মসমূহ। আচ্ছা, মনোবৈচিত্র 52 চতুর্দশিক 28 রূপ, ঠিক আছে এটা। অন্তঃস্থিত ধর্মসমূহ। আচ্ছা, মানে এটি ভিতরের গুলো হচ্ছে মনোবৈচিত্র, যেগুলো অন্তঃস্থিত মানে কি ভবাঙ্গের মধ্যে স্থিত ধর্মসমূহ, এটা বোঝানো হচ্ছে। আধ্যাত্মিক পালিত বলতে, আধ্যাত্ম মানে ভিতরের আর কি, আধ্যাত্মিক। ভিতরে তো বুঝলাম, এটা তারপর এটা তো দেখা দরকার। হ্যাঁ, তারপর যেহেতু সেখানে বলছিলাম দেখে দেখে নিতে পারেন, আমরা দেখে নিতে পারি।
আচ্ছা, অন্তঃস্থিত ধর্ম বলতে আমাদের এই পঞ্চস্কন্ধময় দেহের ভিতরে অন্তরে যা পরমাত্ম সত্য বিদ্যমান, পরমার্থ সত্য হিসেবে বিদ্যমান, অর্থাৎ একটি সত্তা বা ব্যক্তির শারীরিক ও মানসিক অস্তিত্ব গঠনকারী মূল উপাদানগুলোকে বোঝায়। একটি সত্তা বা ব্যক্তির শারীরিক ও মানসিক অস্তিত্ব একদম গঠনকারী মূল সবগুলো উপাদানকে বোঝায়। পুরো কোনো কিছু বাদ নাই। অন্তঃস্থিত বলতে আমার দেহ মনের সমস্ত ব্যাপারটা আর কি এখানে, সমস্ত ব্যাপারের মধ্যে যা কিছু আছে, যেটা পরমার্থ সত্যগুলো শুধু এখানে। ঠিক আছে। তো এখানে প্রজ্ঞপ্তি বা বাহ্যিক ধারণাকে বাদ দিয়ে একজন ব্যক্তির অন্তরে থাকা পরমার্থ সত্যগুলো তুলে ধরা হয়েছে। নিচে অন্তঃস্থিত ধর্ম এবং স্কন্ধ আয়তন ধাতুর বিভাজন বিস্তার আলোচনা করা হলো। অন্তঃস্থিত ধর্ম কি? আমরা সাধারণ চোখে যাকে আমি, মানুষ বা প্রাণী বলি, অভিধর্মে পরমার্থ বিচারিতা মূলত তিনটি পরমার্থ ধর্মের সমষ্টি। চিত্ত চৈতসিক ডুবরকে 89 চিত্ত জানার মূল চেতনা মন, 52 চতুর্শিক চিত্তের সাথে উৎপন্ন মানসিক গুণাবলী, লোভ, দেশ, শ্রদ্ধা, বেদনা ইত্যাদি রূপ দেহের বস্তুগত শারীরিক উপাদান। এই 89 চিত্ত 52 চতুর্শিক এবং 28 রূপকে যখন আমাদের দেহের ভিতর বা সত্তার অন্তরে বিদ্যমান পরমার্থ উপাদান হিসেবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে অন্তঃস্থিত ধর্ম বলা হয়। বুঝা গেছে? তাহলে একটা বিষয় জানতো, মানতে একটা জিনিস ক্লিয়ার হলো না। আগে তো আমরা বলে ফেলছি, কিন্তু মূল বিষয়টা বিশ্লেষণ করতে বলে কেউ করতে পারতাম না, তো পড়া যাবে যদি আমরা জানি, কিন্তু এটাকে অন্তঃস্থিত বলা হয় সেটা জানতাম না, কি না মানতে। আচ্ছা, এখানে আধ্যাত্মা বাহিতা ওই যে আমরা সাথে প্যাটার্ন সূত্রের মধ্যেও যে বিষয়টা আছে, এখন এটাও মানে পরিষ্কার। অন্তঃস্থিত বলতে আধ্যাত্মা, আধ্যাত্মা, এখানে আমি আধ্যাত্মা বলতে ওইভাবে বুঝে মার্কি মানতে। আধ্যাত্মা, আধ্যাত্মা বাহিদা। আচ্ছা, তাহলে বাদে পরে নিও না, সবার জন্য ইয়ে হবে আর কি। পরে 5 স্কন্ধ সকল অন্তঃস্থিত রূপ ও নাম ধর্মকে 5টি রূপ স্তূপে বা স্কন্ধে ভাগ করা হয়। রূপের স্কন্ধ 28টি রূপ উপাদান, বেদনা স্কন্ধ 52 চতুর্শিকের অন্তর্ভুক্ত বেদনা অনুভূতি, সংজ্ঞা স্কন্ধ 52 চতুর্শিকের অন্তর্ভুক্ত সংজ্ঞা চেনা চিহ্নিত করা। এই সংজ্ঞাটি আমাদের বিরোধী ফেলে দেবান্তে। সংস্কার স্কন্ধ 52 চতুর্শিকের বাকি 50টি চতুর্শিক চিন্তা, চেতনা, প্রজ্ঞা ইত্যাদি। বিজ্ঞান স্কন্ধ 89টি চিত্ত, সকল প্রকার চেতনা। 2 12 আয়তন, অন্তঃস্থিত বাহ্যিক দ্বারের সংযোগ কেন্দ্রকে 12 আয়তনে ভাগ করা হয়। এটাও সুন্দর করে বুঝে জানতে বলছে আর কি করে। 6টি আভ্যন্তরীণ আয়তন, আধ্যাত্মিক আয়তন 5টি ইন্দ্রিয়, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় প্লাস মন আয়তন 89 চিত্ত। এটা তো আগে খেয়াল করি নাই, জানা থাকলেও। বাদে কি বলছিলেন খেয়াল করিনি। না কিছু না, বলছিলেন না মানতে। 6টি আভ্যন্তরীণ আয়তন, আমরা তো আগে পড়ে গেছি অনেকবার, কিন্তু এভাবে তো এটা জানা হয় নাই। 5টি ইন্দ্রিয় আর মন আয়তন, মন বলছিলাম আর কি আমরা, কিন্তু এখানে মন আয়তনে ওই 89 চিত্ত একসঙ্গে যোগ করা আছে। এটা কিন্তু আমি ভাবিনি এবার কখনো। সাংঘাতিক মামলা। 6টি বাহ্যিক আয়তন, বহিরায়তন,
রূপ শব্দ গন্ধ রস স্পষ্টব্য দেহের স্পর্শ রূপ এবং ধর্মায়ন এখানেই আছে বায়ান্নটি চৈতসিক প্লাস সূক্ষ্ম রূপ। ও আচ্ছা, এইভাবে মতো আসলে আমাদেরকে জানা প্রয়োজন করে, তাই না? হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খানু না জানলে নামরূপ চিনলেও চিনা বাকি থেকে এই যাবে। বিষয়টা আমরা জানতাম ঠিকই, কিন্তু এই জায়গায় যেভাবে যোগ করে দিলে আরো পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, এটা আমাদের আর জানা ছিল আর কি। হ্যাঁ, তাহলে উনি আমাদের যেভাবে দিচ্ছে আর কি মানতে, ওই যে পুরা অন্তঃস্থ ধর্ম সময়ের সব জায়গা কিভাবে ভাগ ভাগ করে দেখবে সেটা দিচ্ছে, কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে মানতে। এটা অসাধারণ দিচ্ছে ChatGPT। 18 ধাতু আলম্বন দায় ও চেতনা ক্রিয়াকে 18টি উপাদানে ভাগ করা হয়। আলম্বন দায়, দায় মানে কি দিচ্ছে আচ্ছা পরে দেখি। দায় হবে না ধাতু হবে, দায়। চেতনার ক্রিয়াকে 18টি উপাদানে ভাগ করা হয়। 6টি ইন্দ্রিয় ধাতু চক্ষু শ্রোত ঘ্রাণ জিহ্বা কায় মন ধাতু, 6টি বিষয় ধাতু, 6টি বিজ্ঞান ধাতু। ওইখানে দায় মানে কায় হবে মানতে, আলম্বন কায় ও চেতনা ক্রিয়াকে না, দায় না। আচ্ছা, সব সমস্যার সংক্ষেপ। অন্তঃস্থিত কথাটি মূল উদ্দেশ্য হলো আপনাকে এটি বোঝানো যে বাইরে কোনো স্থায়ী আত্মা বা আমি বলে কিছু নেই। আমার শরীরের অন্তরে স্থিত বা বিদ্যমান বল এই 89টি চিত্ত, 52টি জ্যোতিষী এবং 28টি রূপ। এই পরমার্থ ধর্মগুলিকে বিশ্লেষণ করে 5টি স্কন্ধ, 12টি আয়তন এবং 18টি ধাতু গঠন করা হয়। ফুল লেভেল চাইলে স্কন্ধ, 12 আয়তন ও 8 ধাতুর পারস্পরিক সম্পর্কটির একটি চার্ট করে দিতে পারি। কোয়েরি হ্যাঁ, 5 স্কন্ধ, 12 আয়তন এবং 8 ধাতুর সাথে অনুপচিত 52 জ্যোতিষী 28টি রূপের পারস্পরিক সম্পর্কে একটি চক বা চার্ট তৈরি করে দাও। ঠিক আছে বলতে এটা, তবে কোশ্চেন হচ্ছে ওই 3টা। হ্যাঁ, এটা আমাকে একটু নোট করা পরে, যখন চিন্তা করার সাথে পুরো চলে আসে মতো আর কি। এটা বই বানাইলে পুরো এটা এগুলো সবগুলো মিলিয়ে হতে হবে, তো কেউ সাধারণ মানুষও বুঝবে। এই আলোচনাগুলো সহ বই পুরো থাকতে হবে। তাহলে তোমার বিশাল বিশাল বই হবে না, এখন তোমাদের বই বের করা সহজ হয়ে যাবে ChatGPT বদৌলতে। তবে যারা বই বের করে তাদের কষ্ট ব্যাক পেতে হবে না আগের মতো, একটা শব্দ নিয়ে বসাতে হবে না, চাপ দিলেই সব বিদেশে বের করে। তবে ওইটাও ঠিক, আবার ওই পর্যায়ের জ্ঞান থাকতে হবে, নাহলে উল্টাপাল্টা দিলে তো ভুল হয়ে যাবে বলতে। ওই পর্যায়ে না বুঝলে যত যাই হোক, যেটা যে কাজের মাস্টার সে পারবে যে। হ্যাঁ, সে পারবে যে। এটা ঠিক। একটা কাজ করতে আপনি পারবেন না, আপনি যেটা বুঝেন সেটাই পারবেন যে। হ্যাঁ, সেটাই ঠিক বলতে। তারপর হচ্ছে বহিস্থিত ধর্মসমূহ বাহিদ্যা ধাম্মা, এটা একইভাবে মানতে এখানে আবার কিন্তু নির্বাণ আসছে। হ্যাঁ, এখানে বাহিদ্যা ধর্মের মধ্যে ঠিক আছে চিত্ত 52 রূপ ও নির্বাণ। এটাকে মানে একটু দেখে নিলে ভালো হবে নাকি, ক্লিয়ার হবে? না, দেখতে হবে সবগুলো, এমনি দেখে দেখে গেলেই ভালো। হ্যাঁ, সময় দিতে লাগে না। আচ্ছা,
বহিঃস্থিত ধর্মস বলতে মূলত নিজের সত্তা পঞ্চস্কন্ধের বাইরে অবস্থিত পরমাত্ম ধর্মসকে বোঝায়। অন্তঃস্থিত ধর্মে কেবল নিজের দেহের নাম রূপ মনোবৈচিত্র্য বা চতুর্দশী কাটায় রূপ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বহিঃস্থিত ধর্মে নিজের বাইরের অন্যান্য প্রাণী বা বস্তুর নাম রূপের পাশাপাশি নির্বাণ পরমাত্ম ধর্ম হিসেবে যুক্ত হয়। অর্থাৎ বহিঃস্থিত পরমাত্ম ধর্মের মোট সংখ্যা 4টি। তাহলে আগের যেগুলো অন্তঃস্থিত যেগুলো ছিল এগুলো আবার বাইরেও বরাবর আছে, এর বাইরেও প্রজ্ঞপ্তিও নির্বাণ। হ্যাঁ, নির্বাণ আসাবাদ যুক্ত হয়েছে এক্সট্রা। প্রজ্ঞপ্তি আমরা আগে 3টা পাইছিলাম তো, বলা হয় নাই, নির্বাণ বলা হয়েছে শুধু না? না শুধু নির্বাণ মধ্যে আমরা অন্তঃস্থিত পাইছি 3টা, চিত্ত জ্যোতিষ রূপ, আর এখানে নির্বাণ হচ্ছে 4টি। ঠিক আছে, আর পড়তে হবে না এটা। হ্যাঁ, এটা আর পড়ার দরকার নাই। হ্যাঁ বাদ এখানে পড়ার অর্থ আসল মনে করি না, তো সবাই থেকে বলছো আমরা পড়লে করতাম আর কি। 21-এ যাই না? 3টা পড়তে হবে মানতে। 3 নম্বর অন্তঃস্থিত বহিঃস্থিত ধর্মসমূহ, ওই দুটো মিলিয়ে দিবে আর কি, না? আসলে এই যে আমরা সাথে পাঠটানোর মধ্যে যেমন এগুলো না জানলে, এগুলো ঠিকঠাক মতো না জানলে পুরো আনাপান স্মৃতি ভাবনার মধ্যে লাস্টে যে কথাগুলো আছে খেয়াল করেছিলেন? প্রথম কাজ কি ছিল যে আনাপান স্মৃতির? প্রথম কাজ তো আপনার আমাদের কি জানি বসার বিষয়টা নাকি শ্বাস প্রশ্বাসের দেখা প্রথম কাজ। শ্বাস প্রশ্বাস শুরু থেকে, আচ্ছা আমি পুরো প্রথম থেকে শুরু করতে চাচ্ছি সেখানে। এটা শ্বাস প্রশ্বাস। হ্যাঁ অবশ্যই শ্বাস প্রশ্বাস, এটাই প্রথম একদম প্রাথমিক কাজ এটাই। এটা আপনার যতদিন কমপ্লিট হবে না এটাই করতে থাকবেন। এটা যদি কখনো কমপ্লিট হয় তখন তিনি শ্বাসের বড় টান ছোট টান এগুলো তিনি দেখতে পান। তারপরে ধাপে কি আছে? স্পষ্টটা দেখতে পান। তারপরে ধাপে আছে যে সর্বদেহ ব্যাপী স্ফুরিত হয়ে, ওইটা আসলে কানে টানার মধ্যে বড় টান ছোটার মধ্যে ওই যে কিভাবে ওই টানার মধ্যে কোথাও স্পষ্ট যাচ্ছে সেটাও দেখতে পান মধ্যে। এটা আর কি, এটা লাস্টের এটা 3 নাম্বারটা, 3 নাম্বার আর কি। ওইটা কথা বলছি আর কি, না আপনি পুরো সর্বদেহ বলছেন সেটা বলছেন। 2 নাম্বারে হচ্ছে যে বড় টান ছোট টান। হ্যাঁ, সাথে প্যাটার্ন সূত্র বাইর করলে কালকে বাইরে হবে, বুঝছেন? ও আচ্ছা হ্যাঁ, একটু করে আমরা দেখে নেব। তারপরে তৃতীয় ধাপে হচ্ছে যে পুরো সর্বদেহ ব্যাপী, এটার স্পর্শ বুঝতে পারা, অনুভূতি বুঝতে পারা, এটা ক্রমান্বয়ে তৃতীয় ধাপে এটা হয় না? তৃতীয় ধাপ পর্যন্ত দেখানো হয়েছে। আচ্ছা, চতুর্থ ধাপ আছে এবার। চতুর্থ ধাপ হচ্ছে যে এই নিজের দেহ বাইরের দেহ, আভ্যন্তরীণ বাহ্য, আধ্যাত্মা বাহিদ্যা। এটা একটু করে কালকে আমরা আবার করব, আলোচনা করব। হ্যাঁ, এটা খুব দরকার। 3 নম্বরটা মনে হয় 3 নম্বরটা ও কালকে আমরা করে মানে দেখে ভালো হবে, নাহলে মনে থাকবে না। হ্যাঁ মনে থাকবে। সাথে প্যাটার্ন সূত্রের ধাপগুলো শিখব কালকে। হ্যাঁ, সাথে প্যাটার্ন সূত্রের না, আনাপান স্মৃতির ধাপগুলো, আনাপান স্মৃতির সাথে প্যাটার্নের মধ্যে আনাপান স্মৃতির ধাপগুলো আমরা কালকে শিখব। তখন কে কোন ধাপে আছি, কোন পর্যায়ে আছি, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা পর্যন্ত আমরা বুঝতে পারি। আমি করতেছি যে না বাইসিরিয়ালে কোন জায়গায় আছি, তা এটা মানে বাইসিরিয়ালে কোন জায়গায় যেখানে থাকি না কেন, কিন্তু এখন যেগুলো আমরা আছি এটা হয়তো স্থূলভাবে আছে আর কি, কিন্তু সূক্ষ্ম পর্যায়ে যেতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। সূক্ষ্ম বলতে সূক্ষ্ম যায় এত কঠিন কিছু না, এমনি মনোযোগ দিলে, যেমন এটার থেকে এটা যাইতে আপনার কোনো সময় লাগছে? ছোট টান বড় টান এগুলো দেখতে তো এত সময় লাগে নাই, এটাতে মনোযোগ দিলে লাগে নাই, কিন্তু
তারপরে বাদে আচ্ছা ছোট টান বড় টান আপনি যেটা বলছেন হুম, ওইটার পরে মনে হয় তৃতীয় ধাপে ছোট টান দেওয়ার সময় স্পর্শগুলো কিরকম লাগে ওইটাও হুম, দেখতে বলা হয়েছিল নাকি? অবশ্যই অবশ্যই এটার প্রত্যেকটা অবস্থা অনুভব করা। ওইটা টান প্রথম টানটা বড় টান যেটা বুঝতে পারে হ্যাঁ, তারপরে ছোট টান বুঝতে পারে এরপরে মনে হয় বড় টানের স্পর্শগুলো কিরকম সেটা বুঝতে পারে তাহলে চতুর্থ না হচ্ছে না তৃতীয় এরপরে এখানে হচ্ছে না হচ্ছে যে এটা মনে হয় লাস্টেরটা এটাই। লাস্টেরটা হচ্ছে সর্বদেহ ব্যাপী। সর্বদেহ বলতে একদম হ্যাঁ লাস্টের শব্দ হবে ঠিক আছে হ্যাঁ শব্দ একেবারে ব্যাপী মানে আঙ্গুলের মাথা পর্যন্ত তিনি অনুভব করতে পারেন এই বাতাসের ধাক্কা। হ্যাঁ 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 সেটাই এটা। তো ওর অতদূর হতে গেলে তো তখন তিনি অবশ্যই ইয়া হুম হয়ে গেছেন, পুরো দেহে একাগ্র হয়ে গেছেন। মানে এখানে পর্যন্ত বুঝার হ্যাঁ জন্য হইলে তো তিনি বহুত কাণ্ডকীর্তনে চলে গেছেন। অনেক গভীরে চলে গেছে বলতে আঙ্গুলের মাথাতে পর্যন্ত এটা বোঝা যায়। তাইলে তো এটা সাংঘাতিক কারবার। আচ্ছা যাই হোক, এটা আমরা কালকে ওনার মতো দেখবো। বাইরের তখন বাইরেরটা বুঝতে আর কষ্ট হবে না হ্যাঁ, আমাদের তো বই শ্রদ্ধামূর্তম স্থিত ধর্ম প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ধাতুকথা গ্রন্থটি আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালী সত্যগণকে দান করছি, গ্রহান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি বন্ধে দ্বারা কথাং